এই কাহিনীর সমস্ত চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত কিংবা মৃত ব্যক্তির এই গল্পটির সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ব্যবহৃত সমাজের কিছু অলৌকিক ঘটনার একটি প্রতিচ্ছবি মাত্র এই গল্পগুলি। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। পরের দিন রাতে কোমলনাথ একাকী চিত্তে নিজের আসনে বসে ধ্যান করছিলেন। আজ অনেকদিন পর উনি নিজের মনে একটু একটু করে জমতে থাকা সব কথা কাউকে খুলে বলেছেন। উনি বুঝলেন ওনার মন আজ বড্ড হালকা। কিছু পুরনো ক্ষত জমিয়ে না রেখে প্রকাশ করে দেওয়া ভালো। এতে মনে অনেকটা শান্তি খুঁজে পাওয়া যায়। হঠাৎ কোমলনাথের আশেপাশের বাতাস যেন ভীষণ ভারী হয়ে ওঠে। কোন এক অশুভ শক্তি যেন ওকে আঁকড়ে ধরার চেষ্টায় আছে, তবে ওর কোনো ক্ষতি করার ক্ষমতা সেই আত্মার নেই। কোমলনাথ তা ভালোই জানে, কারণ কোমলনাথের গলায় আছে ওর স্বর্গীয় পিতার দেওয়া তাম্র মন্ত্র তাবিজ। কোমলনাথ এবার ধীরে ধীরে নিজের দুই চোখ মেলে দেখে ওনার সামনে দাঁড়িয়ে আছে তিলোত্তমা। না, তিলোত্তমা নয়, ওর শরীরে সর্বাঙ্গ দখল করে মহুয়া। কোমলনাথ দেখল তার দুই চোখে প্রতিশোধের হিংসা, মুখে কোনো স্নেহ নেই। সে এক বিচ্ছিরি হাসি দিয়ে কোমলনাথকে বলে, আমি ফিরেছি কোমল। অনেক সাধনার পর তোকে শেষ করে দিতে আমি ফিরেছি। তুই মহুয়া না, তবে তুই তো আর মানুষও না। তুই শুধু ভালোবাসার নামে ঠকানো এক কালো ছায়া। তুই কি ভাবিস তোকে আমি ভয় পাই? তুমি আমায় ভয় পাস না? তা আমি জানি না, কিন্তু তুই আমায় ছেড়ে গিয়ে ভুল করেছিস। আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে ভুল করেছিস। এখন দেখ তোর সাধনা কি করে তোর শাস্তিতে পরিণত হয়। তোকে তিলে তিলে শেষ করে দেয়। কোমলনাথ এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, আমি আর সেই কোমলনাথ নই। এখন আমি অঘোরের দ্বার রক্ষক। তোর মতো ছায়াদের আমি বেঁধে রাখার ক্ষমতা রাখি।
মহুয়ার ছায়া নিজের হাসি থামিয়ে এবার তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, তুই ভুলে যাস না কোমল, আমি তোর প্রথম শিষ্যা আর তোর সর্বশক্তি একমাত্র অধিকারী। কমলনাথ দেখলো সঙ্গে সঙ্গে এক বিকট হাওয়া দিয়ে ওর আশেপাশে বিশাল এক কুয়াশা জমাট বাঁধছে। বাতাসে ফুলের গন্ধ ভাসছে আর সাথে এক রক্ত পচা গন্ধ। হঠাৎ মহুয়ার ছায়াও মিলিয়ে যায়, সাথে চলতে থাকা বাতাসও থেমে যায়। কমলনাথ আবার মাথা নিচু করে নিজের ধ্যানে মন দেন। সেই রাতে ডক্টর অনিমেষ নিজের বালুরঘাটের বাড়িতে কাঠের চেয়ারে বসে আছেন। ওনার দুই চোখ লাল, মাথার চুল উস্কো খুস্কো। ওনাকে দেখে যেন মনে হয় কতদিন উনি ঘুমাননি, খাওয়া দাওয়া করেননি। ঠোঁট জোড়া একেবারে শুকনো। উনি মাথা নিচু করে কাঠের টেবিলের উপর রাখা খাতায় লিখছেন, প্রত্যেক দিন রাতে আমি স্বপ্ন দেখছি এক নারী, সে আমায় বলছে আমার একটা শরীর লাগবে। তুমি তো জানো কোমলের পর আমি কাকে পছন্দ করেছি। তোমার শরীর চাই আমার। হঠাৎ অনিমেষ বাবু মনে মনে ভাবলেন, আমি কি ধীরে ধীরে পাগল হয়ে উঠছি? সেই রাতেই ঘুঙুরডাঙ্গার মাঝ বরাবর থাকা এক সুবিশাল বটগাছের তলায় শুকনো কাঠের চেলাতে আগুন ধরিয়ে কমলনাথ আর বিভু চাটুর্যে বসে আছেন। পুরনো নানান কথা সহ গ্রামের চলতি অবস্থার বিষয়ে আলোচনা করছেন ওনারা। ঠিক এমন সময় কমলনাথ চিন্তামূলক স্বরে বিভু ঠাকুরকে বলেন, বিভুদা, একটা বড় কোনো ক্ষতির ইঙ্গিত পাচ্ছি, জানো তো। কিছু বছর আগে হলেও আমি সামলে নিতে পারতাম ব্যাপারটা, তবে এখন বিষয়টা খানিকটা গুরুতর হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। কি বলতে চাইছো কোমল? আর তুমিও কি ভয় পেয়ে গেলে? জীবনের কোনো ভয় নেই বিভুদা, তবে মহুয়া শুধু ফিরে আসেনি,
এবার সে চাইছে একটা পুরনো তান্ত্রিক যন্ত্র, বিন্দু বিচ্ছুরি মণ্ডল, যেটা আমি লুকিয়ে রেখেছি আমার মনের গভীরে। তাই এখনো লক্ষ্য আমার সাধনার কেন্দ্র। যদিও সেটা পায়, তাহলে মৃত আর জীবিতের সীমা মুছে যাবে। দেবু ঠাকুর হঠাৎ ভীষণ ভয়ে কেঁপে ওঠেন, আর কম্পিত স্বরে উনি কমলনাথকে জবাব দেন, তাহলে আমাদের সামনে শুধু মহুয়া আর ছায়া একা না, এক বিশাল লড়াই অপেক্ষা করছে, তাই তো? কমলনাথ চোখ বন্ধ করেন, তারপর জ্বলন্ত অগ্নির দিকে নিজের দুই চোখ খুলে এক দৃষ্টিতে তাকিয়ে উত্তর দেন, আর সেই যুদ্ধ শুরু হবে সেই রাতের চোখে। আমি শুধু অপেক্ষা করছি সেই একটা রাতের। সেই রাতে কমলনাথের থেকে ছুটি নিয়ে বিভু ঠাকুর বাড়ি ফিরলেন। তারপর রাতের ভোজ সেরে ফেলার পর নিজের পুরনো কাঠের আলমারিতে কিছু কাগজপত্র খুঁজছিলেন। মূলত গ্রাম সম্পর্কে পুরনো কিছু রেকর্ডস। আচমকাই বিভু ঠাকুরের হাতে পড়ে একটা মোটা ধুলো ধরা পুরনো বই, তার বাঁধাই চামড়ার, কিন্তু তার প্রান্তে পুড়ে যাওয়ার দাগ। বইটি আসলে কিসের? কৌতূহলবশত সেটি খুলে দেখলেন বিভু ঠাকুর। এটি একটি হাতের লেখা ডায়েরি। বিভু ঠাকুর এক এক করে ডায়েরির পাতা উল্টে দেখেন, তার পাতায় পাতায় লেখা আছে অদ্ভুত মিশ্রণে সংস্কৃত এবং বাংলার কিছু অচেনা চিহ্ন। প্রথম পাতায় লেখা, কমলনাথ যখন পড়বে তখন আমি আর থাকবো না, ওর পথ ওর নিজের, কিন্তু কিছু জ্ঞান ওর হতেই হবে, কারণ সে আমার উত্তরসূরি নয়, তবে আমার শোধও তার হাতে। ইতি তোমার পিতা দিগম্বরনাথ চট্টোপাধ্যায়। বিভু ঠাকুর ডায়েরিটি পড়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। কমলনাথের বাবা দিগম্বরনাথ ছিলেন সজ্জন এক ব্রাহ্মণ পুরুষ। তবে প্রত্যেক রাতে তিনি হয়ে উঠতেন এক অঘরী তান্ত্রিক। তবে গ্রামের কেউ তা জানত না। তার তন্ত্র সাধনা কেবল শ্মশানঘাটেই সীমাবদ্ধ ছিল না। সে এক রহস্যময় তান্ত্রিক সংগঠন বিন্দু বিচ্ছুরির সদস্য ছিলেন। ডায়েরির পাতায় পাতায় লেখা আছে,
বিন্দু বিচ্ছু সংগঠনের গভীর রহস্য। এবার বিভু ঠাকুর আরো মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন ডায়েরিটি। আমরা 5 জন, আমি, কালীভূষণ, অনুপম, সৌরীন্দ্র আর অপর একজন একসাথে তৈরি করেছিলাম এক তান্ত্রিক যন্ত্র, বিন্দু বিচ্ছুরি মণ্ডল। এই যন্ত্রের কাজ মৃত আত্মাকে জীবিত দেহে প্রবেশের পথ তৈরি করা। আমরা ভেবেছিলাম এই যন্ত্রের মাধ্যমে কোনো আত্মা চাইলেই পুনর্জন্ম পাবে। তবে এটা আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। সব আত্মা মুক্তি চায় না, কেউ কেউ প্রতিশোধ চায়, কেউ কেউ রক্ত চায়, আর কেউ জীবিত শরীর চায়। তবে আমাদের ভুল মন্ত্রে তৈরি হয়েছিল এক ছায়া, তার নাম ছিল চিত্রাঙ্গদা। ও শুধু আত্মা নয়, মৃত্যুর পরিণত রূপ। তবে আমরা নিজেদের ভুল বুঝে চিত্রাঙ্গদাকে বেঁধে ফেলেছিলাম। কিন্তু কোমলের তান্ত্রিক বিদ্যে পাওয়ার ইচ্ছা তাকে আবার জাগিয়ে তুলেছে। এই লেখা কোমল যখন পড়বে তখন আমি থাকব না, তবে কোমল ও ফিরে আসবে, আর ওর ফিরে আসার বাহন হবে আমার ছেলের চারিপাশের কেউ। তোকে লড়তে হবে, লড়াইটা চালিয়ে যাস। বিভু ঠাকুর ডায়েরিটি পড়ে আর সময় নষ্ট না করে সেটি সোজা নিয়ে গেলেন কমলনাথের কাছে। কোমল তখন শ্মশানের পাশের এক শাল গাছের নিচে চোখ বুঝে ধুনো দিচ্ছেন। পাশ থেকে বিভু ঠাকুর হাঁপাতে হাঁপাতে এসে বললেন, আরে কমল, দেখ কি পেয়েছি, দেখ তোর বাবার ডায়েরি। কমল, এটা যে এতদিন আমার কাছে আছে জানতাম না, আর সত্যি বলতে রাখতেও চাইনি। ভেবেছিলাম প্রেতবিদ্যা এইসব খারাপ জিনিস, কিন্তু এখন মনে হচ্ছে তুই জানিস না অনেক কিছু। খুলে পড় পুরোটা। আরে বিভুদা, রোসো রোসো, একটু শান্ত হও তুমি। কমলনাথ এবার এক এক করে ডায়েরির পাতাগুলো পড়তে শুরু করে। চোখে তার অনন্ত ক্লান্তি। তারপর মাথা তুলে বিভু ঠাকুরকে বললেন, আমি ভাবতাম বাবা এসব ছেড়ে দিয়েছিলেন, কিন্তু এখন বোঝা যাচ্ছে তিনি আমাকে রক্ষা করতে চেয়েছিলেন। তবে জানো তো বিভুদা,
একদিন আমাদের দাঁড়াতে হবে শেষ রক্ষা কবচ। তবে বাবা জানতেন একদিন আমাকেই দাঁড়াতে হবে শেষ রক্ষা কবচ হয়ে। সেই রাতে বিভু ঠাকুর বাড়ি ফেরার পর কমলনাথ ডায়েরিতে লেখা এক একটা পাতা ভালো করে পড়তে থাকে। ডায়েরির একেবারে শেষ পাতায় লেখা আছে, যদি চিত্রাঙ্গদা কখনো ফিরে আসে, আর যদি সে কোনো তান্ত্রিক পবিত্র যন্ত্রের সন্নিধানে আসে, তবে 3টি লক্ষণ দেখা যাবে। মৃতেরা জীবিতের ঘ্রাণ নিতে শুরু করবে, জীবিত দেহের কোনো ছায়া পড়বে না, এবং আকাশে এক অদ্ভুত রক্ত চাঁদ উঠবে। সে চাঁদে আঁকা থাকবে এক মঙ্গল চিহ্ন। তখনই বিন্দু বিচ্ছুরি সক্রিয় হবে। তারপর থেকে আর কেউ মরবে না, কেউ বাঁচবে না। সময় থেমে যাবে মধ্যবর্তী অবস্থায়। এমনভাবেই ভয় আর আতঙ্ক মিলিয়ে চলতে থাকে ঘুমডাঙ্গার জীবন। ঠিক এমন একদিন রাতে ঘুমডাঙ্গার মন্দির ঘাটে হঠাৎ গ্রামবাসীরা ভীষণ চিৎকার করতে শুরু করে। কি ঘটেছে তা দেখার জন্য বিভু ঠাকুর ছুটে আসেন আর দেখেন আকাশের চাঁদ লাল, আর তাতে কিছু একটা গোল গোল আঁকা রয়েছে। কমলনাথ তখন শ্মশান ঘাটে বসে ধ্যান করছে। ঠিক সেই সময় এক ফোঁটা জল পড়ে তার গালে। কমলনাথ মাথা তুলে নিজের 2 চোখ খুলে আকাশে দেখেন আকাশের মাঝে লালচে চাঁদের গায়ে এক গাঢ় কালি দিয়ে আঁকা ত্রিভুজ। কমলনাথ অস্ফুট স্বরে বলে ওঠেন, বিন্দু বিচ্ছুরি মণ্ডল, মৃত্যুর খেলা শুরু হয়ে গেছে। সেই রাতেই আর বেশি সময় দেরি না করে ঘুমডাঙ্গার এক পুরনো শ্মশান ঘাটে কমলনাথ যজ্ঞের আয়োজন শুরু করে, যেখানে এখন আর মৃতদেহ সৎকার করা হয় না। সেই নিষিদ্ধ জমিতেই সারা রাত উনি শুরু করলেন যজ্ঞের প্রস্তুতি। ভোরবেলা বিভু ঠাকুর তাকে দেখতে গিয়ে হতবাক হয়ে যান। তিনি একটু দূরে দাঁড়িয়ে দেখেন পুরনো শ্মশান ঘাটের মাটি কাটা, গাছের ডাল বারিক করে ছাঁটা রয়েছে, আর ঠিক পুরনো বটগাছটার তলায় 5টা মণ্ডল আঁকা আছে, যা কোনো সাধারণ তান্ত্রিক মণ্ডল নয়। কমলনাথ বিভু ঠাকুরকে দেখা মাত্রই ওনাকে ডেকে বললেন, আরে বিভুদা, এসো এসো।
কাল রাত থেকেই শুরু করে দিয়েছি বিন্দু বিচ্ছুরি যজ্ঞের সব আয়োজন। দেখো দেখো, 5 প্রদীপ বন্ধনও কেটে ফেলেছি। এখানে যখন বসবো, মনু আমার শরীর ছুঁতে পারবে না। কিন্তু কি? যজ্ঞ তখনই সম্পূর্ণ হবে যখন চিত্রাঙ্গদা বা মহুয়া স্বয়ং যজ্ঞস্থলে প্রবেশ করবে, আর সেই সময় তার দেহে থাকা কোনো নির্দোষ আত্মা বলি হবে। বিভু ঠাকুর শিউরে উঠলেন আর বললেন, তাহলে কি তিলোত্তমা? কমলনাথ মাথা নিচু করলেন। অন্যদিকে গভীর অরণ্যের মাঝে এক গুহায় মহুয়া তিলোত্তমার শরীর বেঁধে রেখেছে, আর সে শুরু করেছে তার ছায়াতন্ত্র। তিলোত্তমা এখন পুরোপুরি চিত্রাঙ্গদার নিয়ন্ত্রণে। গুহার দেয়ালে সে নিজের রক্ত দিয়ে লেখে, আমি এসেছি, যোগ্য আমার, বলিও আমি ঠিক করব। তার চোখে প্রতিশোধের লালচে ছায়া, কণ্ঠে ঘন আওয়াজ। তোর মন্ডল আমাকে আটকাতে পারবে না, কুমু, আটকাতে পারবে না। তুই যোগ্য করবি, কিন্তু আমি তোর যোগ্য ভেঙে দেব। দূর বালুরঘাটে ডাক্তার অনিমেষ রায় এখন আর আগের মতো বলিষ্ঠ যুক্তিবাদী নন। তিনি এখন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। নিজেকে ঘরের ভিতর বন্দী করে রাখেন। খাওয়া ঘুম সবটুকু কেড়ে নিয়েছে কেউ তার। উনি রাতে শুলেই এক মহিলা কণ্ঠে কেউ ওনাকে বলেন, তুই তিলোত্তমার দেহ ছুঁয়েছিলি, আমি সেটা দেখেছি। তুই সেই মানুষ যার শরীর দিয়ে আমি চাইলে বন্দনা করতে পারি। তুই আর ও দুজনেই আমার পথ। প্রত্যেক রাতে অনিমেষবাবু দেখেন ওনার ঘাড়ের পেছনে আঁচড়ের দাগ, ঘরের দরজা খোলা, আর টেবিলের ওপর লাল রক্ত দিয়ে লেখা, বিন্দু আমি, বিস্তার তুই, মৃত্যু আমি, শরীর তুই। ডাক্তার অনিমেষ রায় ঠিক করেন এইসব থেকে বাঁচার ওনার কাছে একটাই উপায়, কমলনাথ তান্ত্রিক। উনি ঠিক করেন
কালই উনি কমলনাথের কাছে ফিরবেন। যিনি প্রথমে তান্ত্রিকতা মানতেন না, এখন নিজেই তিনি কমলনাথের পায়ে এসে পড়েছেন। উনি বুঝে গেছেন, যদি আতঙ্কের হাত থেকে উনি বাঁচতে চান, তাহলে কমলনাথই ওনার পথ। আতঙ্ক ভরা কণ্ঠে উনি কমলনাথকে বলে ওঠেন, ঠাকুর, ঠাকুর, আমি অংশ নিতে চাই। ঠাকুর, আমি অংশ নিতে চাই এই যজ্ঞে। আমার যুক্তি শেষ। এখন আমি চিৎকার শুনি, ছায়া দেখতে পাই। আমি বুঝেছি এটা মানসিক রোগ নয়, এটা অন্য কিছু। কমলনাথ চমকে ওঠেন অনিমেষ বাবুর কথা শুনে। না, আমি যজ্ঞ রক্ষা করব। আমি করব। যদি কারো আত্মা বাঁচাতে হয়, আমি করব। কমলনাথ হালকা হেসে ধীরে মাথা নাড়ে। তারপর অনিমেষ বাবুকে জবাব দেন, তোমার বিজ্ঞান ছিল স্পষ্ট, কিন্তু আজ তুমি ভয়কে বুঝতে পেরেছ। তাতে আমি কৃতজ্ঞ। যাও, গিয়ে বসো ওই মণ্ডলে। সেই রাতেই যজ্ঞের শুরু হয়। আশেপাশের বাতাসে বেলফুল আর লাল চন্দনের গন্ধ মু মু করছে। আকাশের চাঁদ লালচে, প্রকৃতি নিস্তব্ধ। মণ্ডলের চারদিকে 5 জন বসে। কমলনাথ, বিভু ঠাকুর, ডাক্তার অনিমেষ, শ্যামলী দেবী তিলোত্তমার মা, আর একজন গ্রামের বাউল। কমলনাথ নানান মন্ত্র পড়তে পড়তে জ্বলন্ত অগ্নিতে বেলফুল ছুঁড়ে দিচ্ছে। ঠিক তার কিছু মুহূর্ত পর কমলনাথ বোঝেন হুমা ওদের মাঝে এসে উপস্থিত হয়েছে, আর ধীরে ধীরে সে এগিয়ে আসছে ওদের দিকে। ঠিক সেই সময় ঝোপের পিছন থেকে এক মহিলা কণ্ঠের হাসি ভেসে আছে ওদের কানে। সবাই চুপচাপ সেদিকে তাকিয়ে থাকে আর দেখে এক মহিলা অবয়ব এবার ওদের সামনে এসে দাঁড়িয়েছে। তার মুখ অর্ধ তিলোত্তমা আর অর্ধ মুখ পোড়া। সে হাসতে হাসতে ওদের দিকে এগিয়ে আসছে আর বলছে, তোরা কি ভাবিস আমি এই মণ্ডল পার হতে পারবো না? আমায় আটকানোর শক্তি আছে তোদের মধ্যে? কমলনাথ ঠিক সেই সময় মন্ত্র পাঠ করা শুরু করে। মা তুলে দাঁড়িয়ে তুলে দাঁড়িয়ে হাসছে। হঠাৎই ভীষণ এক ঝড় ওঠে, আর মণ্ডলের পাশে জ্বলতে থাকা বাতি নিভে যায়। আকাশে শুরু হয়
বিশাল গর্জন। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলি করবি? হ্যাঁ, তুই আমায় বলি করবি? আগে দেখ বলি কে হয়। যে বলি হবে আমি তাকে বেছে নেব। তারপর ছায়ার চোখ পড়ে ডাক্তার অনিমেষের উপরে, আর সঙ্গে সঙ্গে মহুয়া তিলোত্তমার শরীর ছেড়ে এক মুহূর্তের জন্য বেরিয়ে আসে। এক বিশাল ছায়ার আকৃতি এখন ওদের মুখোমুখি দাঁড়িয়ে। তখনই কমলনাথ উঠে দাঁড়িয়ে কুণ্ডলীর বাইরে বেরিয়ে পড়ে আর চেঁচিয়ে উঠে বলেন, না, আমি বলি হব, কারণ আমি তোকে প্রত্যাখ্যান করেছিলাম। আমাকে চাই, তাই না? আমাকে চাই, তাই না? আয় তবে। তুই নিজে আসবি আমার কাছে? আয় আয় তবে। এই কথাটা বলেই মাটিতে বসে পড়ে কমলনাথ। মহুয়া ধীরে ধীরে এগিয়ে আসছে ওর দিকে। তার মুখে বিকৃত এক হাসি আর ঘৃণার মিশ্রণ। ঠিক সেই মুহূর্তে অনিমেষ দৌড়ে এসে কমলনাথকে সরিয়ে দিয়ে নিজেকে রাখে বলির স্থানে আর চেঁচিয়ে উঠে বলে, শয়তান পিশাচিনী, তুই শরীরের মাধ্যমে চিত্রাঙ্গদা হয়ে উঠতে চাস, তাই না? ঠিক আছে ঠিক আছে, আমি নিজেই তোকে আকর্ষণ করছি। আয় আয়, আমায় নিয়ে যা। না না, এই দেব আমি চাইনি। তবে তখন অনেক দেরি হয়ে গেছে। যজ্ঞ সক্রিয় হয়ে উঠেছে। ছায়া কুণ্ডলীর মাঝে আটকে যায় আর ভীষণ এক শব্দে মহুয়ার আত্মা ধ্বংস হয়। হঠাৎ সব শান্ত। তিলোত্তমা জ্ঞান ফিরে পায় আর ডাক্তার অনিমেষ পড়ে থাকে নিঃসাড় হয়ে। তবে তার মুখে এক শান্ত হাসি। ধীরে ধীরে ভোরের আলো ফুটছে। কমলনাথ একা দাঁড়িয়ে আছে মণ্ডলের সামনে। বাকিরা সবাই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আশেপাশে। তিলোত্তমা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে হেঁটে আসে কমলনাথের পাশে আর শান্ত গলায় বলে, আমি কোথায় ছিলাম এতদিন? কে আমি আদেও? কমলনাথ শুধু শান্ত গলায় জবাব দেন, তুই আর এখন মুক্ত অনেক দূর চলে গেছে। তিলোত্তমা চুপ করে কমলনাথের দিকে তাকিয়ে থাকলো।
আকাশে তখন সূর্য উঠছে, আর সেই আলোয় ধীরে ধীরে মুছে যাচ্ছে বিন্দু বিচ্ছুরি আর নেই। যজ্ঞ শেষ হয়েছে 7 দিন হল। তিলোত্তমা এখন প্রায় স্বাভাবিক, তবে আজও ও কিছু কিছু রাতে ঘুম থেকে উঠে যায়। কিছু স্মৃতি আজও কে ভয় দেখায়, তবে সময়ের সাথে এগুলো সবই মুছে যাবে। কমলনা তার এই গ্রামে নেই, সে বেরিয়ে পড়েছে নতুন কোনো পথের খোঁজে। নিরু ঠাকুর মন্দির দালানে দাঁড়িয়ে পড়ন্ত সূর্যের দিকে তাকিয়ে মুচকি হাসলেন।